আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে করোনা পরিস্থিতি এবং বর্তমানে আমাদের দেশে লকডাউন চলছে। তো তোমাদের প্রতি সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা এই করোনা পরিস্থিতিতে লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না। যেহেতু তোমরা ছোট মানুষ, বের হওয়ার প্রয়োজন নেই। রমজান মাস চলছে, নামাজটাও বাসায় পড়ার চেষ্টা করবে, যেহেতু সরকার বিধিনিষেধ আরোপ করেছে, মসজিদে 20 জনের বেশি যাওয়া যাবে না। আর মেয়েরা যারা আছো বাসায় থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং আমাদের যারা পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকেও সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করবে। যাই হোক, আমরা পড়ায় চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি দ্বাদশ অধ্যায় পারিবারিক আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। আচ্ছা, এটা এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে খুব মজার একটা অধ্যায়। তেমন কোনো জটিলতা নেই, শুধুমাত্র তোমার যদি চতুর্থ অধ্যায় সম্বন্ধে ধারণা থাকে, মূলধন মুনাফা জাতীয় লেনদেন, তাহলে এই অধ্যায়টা তুমি করতে পারবে। আর যেহেতু আমরা দশম অধ্যায়ে অঙ্কগুলো করে এসছি, সুতরাং এই অধ্যায়ের অঙ্ক আমাদের জন্য তেমন কোনো বিষয়ই না। একটু মনোযোগ দিলেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তো অধ্যায়ের নাম হচ্ছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। মূলত এই অধ্যায়ে আমরা পারিবারিক হিসাব নিয়ে আলাপ আলোচনা করে থাকি। এখন তুমি বলতে পারো যে পারিবারিক হিসাবের কেন প্রয়োজন? প্রত্যেকটা পরিবারই আয় বোঝে, ব্যয় করে। এই কথাটা আমরা ফিনান্স বইয়ে পড়েছি, তারপরে হচ্ছে ব্যবসায় উদ্যোগেও জেনেছি। এখন আমরা হিসাব বিজ্ঞানে এসেও সেই ধারাবাহিকতাটা বজায় রাখছি। এখানে এসে আমরা পারিবারিক হিসাব নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা পরিবার আয় বোঝে, ব্যয় করে। এখন সেই পরিবারে যদি আয়ের সাথে সমন্বয় রেখে ব্যয় করা হয়, তাহলে কখনোই কিন্তু ঘাটতি তৈরি হয় না, পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে। সেই জ্ঞানটা অর্জন করার জন্যই আমরা এই অধ্যায়টা পড়ব। আচ্ছা, এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রায়ই বহু নির্বাচনী প্রশ্ন আসে। কমন কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে একটা পরিবারের আয়ের কোন অংশ, আয়ের কত অংশ কোন খাতে ব্যয় করা হয়। তুমি যদি তোমার পাঠ্য বইয়ের 198 পৃষ্ঠায় যাও, সেখানে দেখবে খুব সুস্পষ্টভাবে লেখা রয়েছে যে একটা পরিবার কোন খাতে শতকরা কত ভাগ ব্যয় করে। তোমার সুবিধার্থে আমি আরেকবার একটু বলে দিচ্ছি। খাদ্য খাতে শতকরা 20 থেকে 25 ভাগ তারা ব্যয় করে, বস্ত্র খাতে 5 থেকে 10 ভাগ, বাসস্থান খাতে 30 থেকে 40 ভাগ। আমরা যারা মধ্যবিত্ত আয়ের লোকজন আছি, তাদের বাসস্থানটা বিরাট বড় একটা ব্যাপার। বাসস্থানের পিছনে দেখো আমাদের বাবাদের মাদের আয়ের 30 থেকে 40 ভাগে ব্যয় হয়ে যাচ্ছে, এবং শিক্ষা খাতে ব্যয় হচ্ছে 10 থেকে 15 ভাগ। আমার মনে হয় যে এই সময়ে এসে সেটা বোধহয় আরেকটু বেড়েছে। যানবাহনে 15 থেকে 20%, এবং এটা ধরা হয়েছে আনুমানিক যে পরিবারে 6 জন সদস্য থাকে তাদের উপর ভিত্তি করে। এটা কম বেশি হতে পারে। শিক্ষা খাতে এখন অনেক বেশি ব্যয় বেড়ে গেছে, আমরা সবাই অনেক বেশি প্রাইভেট পড়ছি, টিউশন নিচ্ছি ইত্যাদি। যাই হোক, আমরা পারিবারিক যে হিসাবটা আছে সেটা কেন করব? একটা নির্দিষ্ট আয়ের মধ্যে সুখী জীবনযাপন করার জন্যই আমাদের পারিবারিক হিসাব করতে হয়। এখন পারিবারিক হিসাব করতে গেলে অবশ্যই আমাকে 3টা ধাপ অনুসরণ করতে হবে। একটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী, এবং আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে প্রথমটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। এটা খুব মজার একটা হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাবে 2টা ভাগ থাকবে, একটা ডেবিট সাইড থাকবে, একটা হচ্ছে ক্রেডিট সাইড থাকবে। এখানে আমরা সমস্ত ধরনের মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব। যত ধরনের মুনাফা জাতীয় আয় আছে, সেই আয়টা আমরা ডেবিট সাইডে অন্তর্ভুক্ত করব, এবং মুনাফা এবং মূলধন জাতীয় ব্যয়গুলো আমরা ক্রেডিট সাইডে অন্তর্ভুক্ত করব। এবং এই অন্তর্ভুক্তকরণে আমরা কিন্তু কোনো ধরনের সাল বিবেচনা করব না, যা আছে সব অন্তর্ভুক্ত করে ফেলব। এটা হচ্ছে এই প্রাপ্তি ও প্রদান হিসাবের মূল কথা। এবং প্রাপ্তি এবং প্রদান হিসাব প্রস্তুত করতে গেলে বছরের শুরুতে যে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স এবং নগদ টাকা থাকে, সেটা দিয়ে শুরু করতে হবে, আর তেমন কিছু নেই। এরপরে যে হিসাবটা রয়েছে সেটার নাম হচ্ছে আয় ব্যয় বিবরণী। ফাইন। আয়
ব্যয় বিবরণীতে গিয়ে আমরা যে কাজটা করব, শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করব। প্রাপ্তি প্রদান হিসেবে আমরা বলেছি মূলধন মুনাফা জাতীয় লেনদেন উভয়টাই অন্তর্ভুক্ত করব। আয় ব্যয় হিসেবে গিয়ে শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেনগুলো আমরা অন্তর্ভুক্ত করব। এখানে আয়গুলো আয় সাইডে লিখবো, ব্যয়গুলো ব্যয়ের দিকে লিখবো। এবং আয় থেকে যদি আমার কি বলে ব্যয় বেশি হয়, আয়ের চেয়ে যদি আমার ব্যয় বেশি হয়, আয় থেকে যদি মানে আমি যা আয় করেছি তার থেকে যদি আমার ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে ঘাটতি। আর যদি ব্যয়ের পরিমাণ কম হয়, আয়ের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে উদ্বৃত্ত। এই এরপর যে শেষেরটা সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা দশম অধ্যায়ে আর্থিক অবস্থার বিবরণী পড়েছো। এখানে তোমরা জানো সম্পদ এবং দায় নিয়ে হিসাব করা হয়। পরিবারেও সম্পদ থাকে, দায় থাকে, সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হবে। আর একটা কমন জিনিস অন্তর্ভুক্ত করা হবে এই অঙ্কের বেলায়, সেটা হচ্ছে পারিবারিক তহবিল। যেহেতু পরিবার ভিত্তিক হিসাব, সেহেতু পারিবারিক তহবিল নির্ণয় করা হয়। এখানে পারিবারিক তহবিল নির্ণয় করাটা খুবই সহজ। সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হয়। একটা পরিবারে বছরের শুরুতে যে টাকা পয়সা সম্পদ থাকে সেটাই হচ্ছে প্রারম্ভিক সম্পদ, এবং বছর শেষে যদি এবং বছর শুরুতে যদি কোনো ধরনের দায় থাকে, ব্যাংক ঋণ থাকতে পারে, পাওনাদার থাকতে পারে, সেগুলো হচ্ছে আমার দায়। সুতরাং সম্পদ থেকে যখন আমি দায় বাদ দিব তখনই আমার পারিবারিক তহবিলটা চলে আসবে। তাহলে চলো আমরা একটা অঙ্ক শুরু করে দেই। সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1। এই অঙ্কটা আমরা করব, এরপরে আরও কিছু অঙ্ক করব, এবং সেই অঙ্কগুলো করার মাধ্যমে আমরা এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘোষণা করব। তো শুরুতেই আমরা প্রথম অঙ্কটা নিয়ে শুরু করি। এই অঙ্কটা খুব মজার একটা অঙ্ক, একটা বেসিক অঙ্ক। খেয়াল করো, জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দেখো এখানে কিন্তু বলা হয়েছে উনি মাসে 12,000 টাকা পান। তাহলে কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে 5,000 টাকা সম্মানী পান। এখানেও কিন্তু উনি কলেজে একটা পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করেন এবং প্রতি মাসে 5,000 টাকা পান। এটা হচ্ছে তার আয়। বেতনটাও তার আয়, সম্মানী ভাতাটাও তার আয়। 2017 সালের 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল ছিল 2 লাখ টাকা এবং ডিপিএসে জমা ছিল 1 লাখ টাকা। খেয়াল করো, এখানে কিন্তু বলা হয়েছে তার নগদ তহবিল ছিল 2 লাখ টাকা এবং ডিপিএসে ব্যাংক ব্যালেন্সে তার ব্যাংকে জমা ছিল তার হচ্ছে 1 লাখ টাকা। পুরোটাই হচ্ছে তার সম্পদ, বছরের প্রারম্ভিক সম্পদ। উক্ত বছর তার পরিবারের অন্যান্য লেনদেনগুলো ছিল খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, মুদি ও মণিহারি বিল হচ্ছে 2,500 টাকা এবং গহনা ক্রয় 60,000 টাকা। ডিপোজিট পেনশন স্কিমে জমা করেছেন উনি 24,000 টাকা এবং পোশাক ক্রয় করেছেন 11,000 টাকা দিয়ে। এগুলো হচ্ছে তার খরচের খাত। সারা বছর উনি যে খরচগুলো করেছেন সেগুলোর খাত এখানে দেওয়া রয়েছে। আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর। খুবই সহজ। পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হয়? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হয়। যেহেতু এই অঙ্কে কোনো দায় নেই, যা আছে মানে ওনার কোনো ব্যাংক ঋণ নেই, কোনো পাওনাদার নেই, উনি খুব হিসাবী মানুষ, সচ্ছল মানুষ, উনি ওনার টাকা দিয়ে সংসার পরিচালনা করেন। এই জন্য তার যা আছে পুরোটাই হচ্ছে তার সম্পদ। আসলে আমরা অঙ্কটা শুরু করি। আমার মনে হচ্ছে এই জিনিসগুলো মুছে দেওয়া ভালো, যেহেতু আমরা হিসাব বিজ্ঞানে পড়ি। তোমরা জানো আমাদের অনেক বড় বোর্ড লাগে এবং সেখানে আমরা পুরোটাই ইউজ করি। আসো, ক আমরা এখানে লিখে নিই, কার অঙ্ক করছি? আহসান হাবিব। তোমরা যখন অঙ্ক করবে তখন যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অঙ্ক করছো তার নামটা লিখে রাখবে। অনেকেই আমরা যারা এই কমার্সের অঙ্কগুলো করি, এবার অঙ্ক করার প্রতি এত মনোযোগী থাকে যে এই যে আনুষঙ্গিক বিষয়গুলো, কার অঙ্ক করছি, কত সালের জন্য করছি, কি হিসাব নির্ণয় করছি, এগুলো লিখতে একটু গড়িমসি করে ভালো নাম্বার পাওয়ার জন্য এবং খাতাটাকে আকর্ষণীয় করার জন্য এই বিষয়গুলো লেখা খুব জরুরি। আহসান হাবিব।
আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখে নিই, যেহেতু আমাদের পরীক্ষার খাতায় সূত্র লেখা জরুরি না, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমরা লিখে নিচ্ছি। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দাম। এই অঙ্কটা তোমরা একটা বক্স আকারে করতে পারো, এরকম একটা বক্স করে করতে পারো। বক্স করা বা না করার উপর নাম্বার কম বেশি নির্ভর করবে না, কিন্তু যারা হিসাব বিজ্ঞানে পড়ে আমরা ধরে নেই যে এরা সবাই হচ্ছে এক একজন সৃষ্টিশীল মানুষ, সৌন্দর্য পিপাসু মানুষ। যখন অঙ্ক করবে তখন খাতাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আচ্ছা, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এই অঙ্কে যে প্রারম্ভিক সম্পদগুলো আছে দেখো, 1 জানুয়ারি উপরে যে যেটা ছিল তার বেতন অর্থাৎ তার আয়, আর নিচে যেগুলো ছিল এগুলো হচ্ছে তার নগদ তহবিল এবং হচ্ছে ডিপিএসে জমা, দুটোই হচ্ছে তার সম্পদ এবং কোনো ধরনের দায় নেই, যেটা আমরা আগেই বলেছি। তাহলে প্রারম্ভিক সম্পদ এখানে প্রথমে আছে হচ্ছে নগদ তহবিল, লিখে নেই আমরা। নগদ তহবিল ছিল এখানে হচ্ছে 2 লাখ। আমরা যারা কমার্সের শিক্ষার্থী তাদেরকে যে কাজটা করতে হয়, আমরা ছোটবেলায় যে স্থানীয় মান শিখেছিলাম, একক দশক শতক, এগুলো খুব মেনটেন করতে হয়। নগদ তহবিল আর হচ্ছে ডিপিএস। ডিপিএস বাবদ ছিল হচ্ছে 1 লাখ টাকা, টোটাল হচ্ছে 3 লাখ টাকা। এখন এই যে দায়, আমরা বলেছি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, আমাদের কিন্তু কোনো ধরনের দায় নেই। তাহলে আমরা কি করব, এই যে এখানে আমরা নির্ণয় করলাম সেটা একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখেছি। তোমরা যখন করবে, খাতা তো নিশ্চয়ই বড় থাকবে, তখন এদিক দিয়ে করে দেখিয়ে দেবে, তাহলে অঙ্কের ধারা মানে যে একটা সৌন্দর্য সেটা বজায় থাকবে। তাহলে আমরা একটু লিখে নিই আবার। 3 লাখ মাইনাস 0 সমান হচ্ছে 3 লাখ। তাহলে এটা হচ্ছে আমাদের পারিবারিক তহবিল। আমরা কিন্তু 2 নম্বরের অঙ্ক করে ফেলেছি। আমরা জানি হিসাব বিজ্ঞানে একটা অঙ্কে 10 থাকে এবং এই অঙ্কের 3টা ধাপ থাকে, একটা হচ্ছে অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর। আমরা কিন্তু অনুধাবন অংশটুকু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা চলে যাব হচ্ছে খ, প্রয়োগমূলকে। তার আগে এটা মুছে ফেলি। দেখো, যারা আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। সমাপনী নগদ তহবিল মানে হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব। খেয়াল রাখবে, পরীক্ষায় সরাসরি মানে ডাকে দেওয়া থাকতে পারে যে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করো, অথবা দেওয়া থাকতে পারে হচ্ছে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। এখন তোমার যদি সমাপনী নগদ তহবিল মানে হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব, এই তথ্যটা মাথায় না থাকে, পরীক্ষা হলে গিয়ে বা অঙ্ক করতে গিয়ে তোমার মনে হবে আরে এই অঙ্ক তো কখনো করি নাই, কিন্তু আসলে সেরকম না বিষয়টা। আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করে দিই। প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এই যে আহসান হাবিবের ভদ্রলোকের নামটা লেখা আছে, এখানে লিখে নেই হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। কত সালের অঙ্ক সেটাও আমাদেরকে লিখে রাখতে হবে। 2017 সালের কত তারিখ? 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আমি এখানে ডি দিয়ে এভাবে লিখেছি, এটা মানে হচ্ছে ডিসেম্বর। তোমরা আবার পরীক্ষার খাতায় এভাবে লিখো না, পুরো ডিসেম্বর কথাটাই লিখবে। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা বক্স করতে হবে। এরকম একটা বক্স করতে হবে, যেটার দুটো
টাকার ঘর থাকবে। এটা বোধহয় একটু বড় হলে ভালো হতো, কারণ টাকার অঙ্কগুলো বড়। এই হচ্ছে, এবং প্রাপ্তি প্রদান হিসাবে অবশ্যই ডেবিট ক্রেডিট লিখতে হয়, আমরা সেটা লিখে দিব। এই পাশে হচ্ছে ডেবিট সাইডে হচ্ছে প্রাপ্তি সমূহ, তারপর টাকা, প্রদান সমূহ, টাকা। আমরা আগেই বলেছি প্রাপ্তি প্রদান হিসেবে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সবই অন্তর্ভুক্ত হবে, এবং এখানে কোনো সাল বিবেচনা, বিগত, চলতি, পরবর্তী, পূর্ববর্তী সব সালেরই মূলধন মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে আমরা এখানে সেটা অন্তর্ভুক্ত করব। এবং প্রারম্ভিক যে হাতে নগদ এবং ব্যাংক ব্যালেন্স দিয়ে আমরা ডেবিট সাইডে লিখবো, এবং ক্রেডিট সাইডে থাকবে হচ্ছে সমাপনী ব্যাংক ব্যালেন্স এবং হাতে নগদ। তো আমরা শুরু করি। দেখো, আমাদের অঙ্কের প্রথমে আহসান হাবিব মাসে 12,000 টাকা করে উনি বেতনে একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। তাহলে প্রথমে আমরা প্রাপ্তি সমূহের মধ্যে লিখি, ও তার আগে ওনার একটা ব্যাংক ব্যালেন্স আছে সেটা লিখতে হবে, যেহেতু এই কথাটা আমরা বলেছিলাম যে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স দিয়ে অঙ্ক, ব্যাংক ব্যালেন্স এবং হাতে নগদ দিয়ে অঙ্ক শুরু হয়। তো ওনার পরিবারের যে নগদ তহবিল ছিল 1 জানুয়ারি 2 লাখ টাকা, তো সেটা আমরা লিখে নিই এখানে। নগদ তহবিল 1/1/17, মানে বছরের প্রথমে ছিল হচ্ছে 2 লাখ টাকা। এরপরে তার হচ্ছে বেতন, উনি মাসিক 12,000 টাকা বেতনে চাকরি করতেন। 12,000, যেহেতু উনি প্রতি মাসে বেতন পেতেন, 12 মাসে 1 বছর, সেই জন্য 12 দিয়ে গুণ। তো 12,000কে 12 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 1,44,000। এবং উনি একটা ভাতা পেতেন, একটা বেসরকারি কলেজে পড়িয়ে উনি একটা ভাতা পেতেন যে সম্মানী, সেটা আমরা এখানে ভাতা হিসেবে লিখি। উনি ভাতা পেতেন হচ্ছে 5,000 করে, সেটাও 12 দিয়ে গুণ, কারণ প্রতি মাসে পেতেন 5-12 60,000 টাকা। এই হচ্ছে ওনার প্রাপ্তি। এখন আমরা যদি এই প্রাপ্তি সমূহ যোগ করি, একদম নিচে করে দিই, কারণ এই পাশেও অনেকগুলো আইটেম আসবে। 2 লাখ, 1,44,000 আর 60,000 যোগ করলে হয় 4,04,000। 4,04,000। এখন প্রদান সমূহতে চলে যায়। প্রধান সমূহের মধ্যে প্রথমেই রয়েছে তার যে ওই বছরে তার যে মানে ব্যয়গুলো রয়েছে। দেখো, উক্ত বছরের পরিবারের অন্যান্য লেনদেনের মধ্যে ছিল খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। আমরা একটু লিখে নিই, খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। এরপরে আছে হচ্ছে বাড়ি ভাড়া প্রদান 80,400। বাড়ি ভাড়া প্রদান হচ্ছে 80,400, লিখি 80,400। এরপরে আছে হচ্ছে দৈনন্দিন বাজার খরচ 24,000, লিখে নেই বাজার খরচ। বাজার খরচ হচ্ছে 24,000 টাকা। এরপরে খরচ রয়েছে হচ্ছে তার আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। এরপরে রয়েছে মুদি ও মণিহারি 2,500 টাকা। মুদি বিল লিখে দিই 2,500 টাকা। আমাদের কিন্তু এই একক দশক শতকের যে ধারাবাহিকতাটা সেটা অবশ্যই রক্ষা করতে হবে আমাদের হিসাবে সুবিধার্থে এবং দেখা সৌন্দর্যার্থে। এরপর হচ্ছে গহনা ক্রয়। আমরা বলছি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সবই অন্তর্ভুক্ত হবে। এখন মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন তোমরা নিশ্চয়ই চিনো, যেটা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় সেটা হচ্ছে মুনাফা, এবং যেটা 1-এর অধিক বছর ফলাফল দেয় সেটা হচ্ছে
মূলধন। তাহলে গহনা ক্রয় এটা মূলধন জাতীয় লেনদেন। উনি গহনা ক্রয় বাবদ খরচ করেছেন 60,000 টাকা। এরপরে রয়েছে হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিম, ডিপোজিট পেনশন স্কিমে জমা করেছেন 24,000 টাকা। এরপর পোশাক ক্রয়ে খরচ করেছেন 11,000 টাকা। পোশাক বানানটা বোধহয় ভুল লিখে ফেলেছি, মূর্ধন্য স। পোশাক ক্রয় হচ্ছে 11,000 টাকা। এখন খেয়াল করো, আমরা কিন্তু প্রাপ্তি সমূহ লিখে ফেলেছি, প্রদান সমূহ লিখে ফেলেছি। এখন আমাদেরকে নগদ তহবিলটা নির্ণয় করতে হবে। কি করব? প্রাপ্তি থেকে প্রদান সমূহের টাকাগুলো বাদ দিব। বাদ দিলেই কিন্তু আমাদের হাতে চলে আসবে হচ্ছে নগদ যে তহবিল, সেটা হাতে নগদের টাকাটা চলে আসবে। তাহলে আমরা এই সবগুলো যোগ করি, 30,000, 80,000, 400, 24,000, 15,000, এই সবগুলো যখন আমরা ক্যালকুলেটরে যোগ করব তখন টাকাটা আসবে 2,46,900। এই 4,04,000 থেকে 2,46,900 মানে এই অ্যামাউন্টটা বাদ দিলে চলে আসবে হচ্ছে 1,57,100। তাহলে আমরা হাতে নগদটা লিখে দিই। হাতে নগদ হচ্ছে 1,57,100। এই সবগুলো যোগ করলে হয়ে যায়। এখন আমরা হিসাবটা ক্লোজ করে দিচ্ছি। এই হচ্ছে আমার প্রাপ্তি এবং প্রদান সমূহ। একেবারেই সহজ, কোনো ডেবিট ক্রেডিট নির্ণয় করার কিচ্ছু নাই, শুধুমাত্র মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো চিনতে পারলে এই অঙ্কটা করা যাবে। এরপরে আমরা পরের ধাপে যাব, সেখানে বলা হয়েছে উক্ত পরিবারে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করার মানে হচ্ছে আয় ব্যয় বিবরণী তৈরি করা। আয় থেকে ব্যয়ের পরিমাণ বাদ দিলে আমি বুঝতে পারবো আমার ঘাটতি হয়েছে না আমার টাকা পয়সা হাতে রয়েছে। তাহলে চলো আমরা সেই অঙ্কটা শুরু করি। আশা করি এইটুকু তোমরা বুঝেছো। আমি এই বক্সটা আর মুছলাম না, শুধু এই অ্যামাউন্টগুলো মুছে দিচ্ছি। না মুছলেও হতো, কারণ এখানে বাদ দিব এটা, এটা ডেবিট এবং ক্রেডিট বাদ যাবে। প্রাপ্তি প্রদানের জায়গায় চলে আসবে হচ্ছে আয় ব্যয় বিবরণ, আর বাকি যা আছে সব ঠিকই থাকবে। এটা হচ্ছে গ, আয় ও ব্যয় বিবরণী। আচ্ছা, আয় ব্যয় বিবরণীতে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে এই নগদ তহবিলটা আর থাকবে না, শুধুমাত্র আয় থেকে ব্যয় বাদ দিব। কোন ধরনের আয় থেকে ব্যয় বাদ দিব? মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিব। টাকা বিবরণ, এই অঙ্কটা এইভাবে আয় লিখে তারপর ব্যয় বাদ দেওয়া হয়েছে। যেহেতু আমি ছোট ছোট করে লিখতে পারি না, আর সেই জন্য আমি পাশাপাশি করে দেখাচ্ছি। এভাবে করলেও হবে, তাও যেহেতু তুমি খাতায় করবে, খাতায় তুমি প্রথমে আয় লিখবে এবং আয় থেকে পরে ব্যয় বাদ দিয়েও করতে পারো। আচ্ছা, আমরা এখানে শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করব, মূলধন জাতীয় লেনদেন অন্তর্ভুক্ত করব না। তাহলে খাদ্য সামগ্রী ক্রয় ছিল হচ্ছে আমার 30,000 টাকা। বাড়ি ভাড়া প্রদান ছিল হচ্ছে আমার 80,400। বাজার খরচ, এটা আমার মুনাফা জাতীয় লেনদেন, বাজার খরচ ছিল হচ্ছে আমার 24,000, লিখে নেই। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কিন্তু আমার মূলধন জাতীয় লেনদেন, সেই জন্য এটা এখানে আসবে না। মুদির বিলটা চলে আসবে। মুদির বিল ছিল হচ্ছে আমার 2,500 টাকা। গহনা ক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, এটা এখানে আসবে না। মুদি হচ্ছে আমার
কত টাকা, মুদি ও মণিহারি হচ্ছে 2500, আমি তো লিখেছি। তারপরে পোশাক ক্রয় হচ্ছে 11,000 টাকা। এই ডিপোজিট পেনশন স্কিমটাও আসবে না, পোশাক ক্রয় হচ্ছে 11,000 টাকা। সেই 11,000 টাকাটা চলে আসবে, হাতে নগদ তো এখানে নাই। তাহলে আমরা এই যে 5টা আইটেম আছে এগুলো আমরা যোগ করবো, এই সবগুলো যোগ করলে যে টাকাটা আসে সেই টাকাটা থেকে আমরা আয় থেকে ব্যয়টা বাদ দেবো। 1,44,000 এবং 60,000 টাকা যোগ করলে হয় 2,04,000 টাকা। একটু লিখে দিই আমরা এখানে 2,04,000 টাকা, এটা হচ্ছে আমাদের আয়। এবং আয় থেকে আমরা যখন ব্যয় বাদ দিব, এই সবগুলো ব্যয় যোগ করলে হয় হচ্ছে 1,47,900 টাকা। একটু যোগ করি, 1,47,900। এই 2,04,000 টাকা থেকে 1,47,900 টাকা বাদ দিলে আসে হচ্ছে 56,100। এই 56,100 টাকাই হচ্ছে আমাদের আয়। অঙ্কটা আসলে এইভাবে করা হয়। আমি যেহেতু ব্যয়টা এই পাশে লিখেছি, তোমাদেরকে আমি একটু বোঝার সুবিধার্থে এই পাশে করে দিচ্ছি। আমরা ব্যয়টা লিখেছি 1,47,900, আমরা এই 2,04,000 টাকা থেকে আমি একটু উপরে করে দেখাই। এই হচ্ছে 2,04,000, এখান থেকে বাদ দিব হচ্ছে 1,47,000 কত 900, বাদ দিলে আসতেছে হচ্ছে আমার 56,100। এটা হচ্ছে আমার আয় উদ্বৃত্ত। আমি কিন্তু এই জিনিসটাই নির্ণয় করতে চাচ্ছিলাম, মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়টা বাদ দিতে চাচ্ছিলাম। তাহলে আমার এখানে যে কি বলে, এটাই যেহেতু আমার জায়গা সংকুলন হচ্ছিল না, সেই জন্য আমি এভাবে করেছি। কিন্তু আমরা এখানে ব্যয়টা এভাবে লিখে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে তোমার পাঠ্য বইয়ে যেভাবে করে দেওয়া আছে আমি সেইভাবেই যাই। 2,04,000 এবং বাদ হচ্ছে ব্যয় সমূহ যেগুলো আমরা পেয়েছি। মোট ব্যয় পেয়েছি হচ্ছে 1,47,900। যে টাকাটা থাকবে 56,100, এটার নাম হচ্ছে আয় উদ্বৃত্ত। এই জিনিসটাই এখানে করার কথা ছিল, সেটা আমি তোমার বোঝার সুবিধার্থে, যেহেতু আমার জায়গায় সংকুলন হচ্ছিল না, সেই জন্য আমি এভাবে করে দিয়েছি। বইয়ে পাঠ্য বই এভাবেই করে দেওয়া আছে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমার উদ্বৃত্ত নির্ণয় করার পদ্ধতিটা দেখানো হয়েছে, আমি সেভাবেই তোমাদেরকে বোঝালাম। আশা করি এই অঙ্কটা করে তোমরা অবশ্যই উপকৃত হবে। আগামী ক্লাসে আমরা অন্য যে দ্বিতীয় অঙ্কটা রয়েছে, সেই মাহাদি ইসলামের, ডক্টর মাহাদির পারিবারিক হিসাব, সেই অঙ্কটা নিয়ে শুরু করব। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।